আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মার্ফি রহমান। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটের কথা বলেও ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। দলটির দাবি, সংস্কারের জন্য নির্বাচন বিলম্বের কিছু নেই। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজীবনের জন্য দরকার অন্তর্বর্তী সরকার, এমনটা মনে করা ঠিক হবে না। ভোটের অনিশ্চয়তা না কাটলে সংস্কার কোনো কাজে আসবে না বলেও মনে করেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বাকিটা। রাজধানী জুড়ে একের পর এক আন্দোলন আর ইস্যুর পিঠে ইস্যুতে জাতীয় নির্বাচন ইস্যু চাপা পড়ে যাচ্ছে বলে আশঙ্কা বিএনপির। বিএনপি বলছে, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্যই গত 17 বছর লড়াই করেছে দলটি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার কৌশল হাতে নিয়েছে দলটি। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে মনে করে বিএনপির শীর্ষ নেতারা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। বিএনপি নেতারা বলছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাঠখড় কম পোড়াতে হয়নি দলটিকে। নির্বাচন নিয়ে এখনো দ্বিধা দ্বন্দ্ব থাকলে পতিত স্বৈরাচারের মধ্যে পার্থক্য কোথায় জানতে চান রুহুল কবির রিজভী। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা নির্বাচিত সরকার কায়েম করবে, এটাই তো মানুষের চাওয়া, সেটা শেখ হাসিনা হতে দেয়নি। তো সেই চাওয়ার ক্ষেত্রে যে দ্বিধা দ্বন্দ্ব সংশয় তৈরি করা হচ্ছে, তাহলে এটা তো ফ্যাসিজমেরই একটা মনোবৃত্তির, যেটা তো আর শেখ হাসিনার সরকার না, এটা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার। এখানে ইতিবাচক একটি ফলাফল আসবে বলে আমরা বিশ্বাস করি। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন ব্যবস্থা পরিকল্পিতভাবে নষ্ট করে দিয়েছিল আওয়ামী লীগ। ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারানো ভোটারদের কেন্দ্রে আনার চ্যালেঞ্জ সরকারের। জনগণকে ভোট কেন্দ্র বিমুখ করছে বা জনগণের মধ্যে আতঙ্ক ভোট দিতে পারে না, এই যে আগ্রহটা হারিয়ে ফেলছে, এইটি হলো এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ভোটার থেকে ভোট কেন্দ্রে আনা, নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ আশঙ্কা থাকে, তো অটোমেটিক্যালি কিন্তু কোনো সংস্কারই সম্ভব হবে না। কেউ কেউ মনে করে যে আজীবনের জন্য দরকার অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সরকার করে কিনা সেটা আমাকে বুঝতে হবে। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি সহ অন্তত 47টি রাজনৈতিক দল। অন্যদিকে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে নয়, ভোটের মাঠে বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্তত 10টি রাজনৈতিক দল। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। অনেক জায়গায় জ্বলছে না চুলা। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস আসে, তাও স্থায়ী হয় ঘণ্টাখানেক। আবার কিছু কিছু জায়গায় গতকাল থেকে নেই একেবারেই। শুধু আবাসিক নয়, এই সংকট দেখা দিয়েছে গ্যাস পাম্পগুলোতেও। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। লাইনের চাপ কম থাকায় পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ করছে গাড়ি চালকরা। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, গ্যাসের সংকটের কারণ জানতে পেরেছেন কি, জানাবেন? মার্ফি, আসলে তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে কিন্তু নগরবাসী দিন পার করছে। বিভিন্ন এলাকাতে আবাসিকে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। তার ব্যতিক্রম নয় কিন্তু এই সিএনজি স্টেশনগুলো, সেখানেও আমরা দেখছি দীর্ঘ লাইন। সেই লাইন কিন্তু একেবারে পাম্প ছাড়িয়ে রাস্তাগুলোতে চলে যাচ্ছে। বিশেষ করে শুক্রবার দিনে কিন্তু কোনো লাইন থাকে না। শুক্রবার দিনে মানুষ স্বাচ্ছন্দ্যে এসে গ্যাস নিতে পারেন, গ্যাসের যখন চাপ থাকে। কিন্তু আজকে দেখা যাচ্ছে তার একেবারে ভিন্ন চিত্র। এই গ্যাস পাম্প ছাড়িয়ে রাস্তায় লাইনগুলো কিন্তু কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হচ্ছে। এখানকার যারা বিশেষ করে গ্যাস দেন, যারা পাম্পের মালিক বলেন, শ্রমিক বলেন, তারা বলছেন যে আসলে এর সমাধানের কোনো পথ তারা দেখছেন না, বা কবে নাগাদ এটি সমাধান হবে এমনটিও কিন্তু তিতাস থেকে বা কোথাও থেকে কোনো কিছু জানানো হচ্ছে না। আমরাও তিতাসের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও আসলে বলছেন যে গতকালকে কয়েকটি জায়গায় শাটডাউন ছিল, যার ফলে কিন্তু কিছু কিছু জায়গায় গ্যাসের সংকট ছিল, কিন্তু তারা বলছিলেন যে সন্ধ্যার পরে সেটি ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা বিভিন্ন এলাকায় অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আসলে সন্ধ্যা কেন, রাত গড়িয়ে আজ সকালেও কিন্তু সে সকল এলাকায়
গ্যাসের একেবারে দেখা নেই। বাসাবাড়িতে মানুষ ভোগান্তিতে দিন পার করছেন। বাসাবাড়ি রান্না বাড়ি একেবারে বন্ধ হয়ে গিয়েছে এবং সেখানে তারা খাবার কিনে এনে খাচ্ছেন। গ্যাস পাম্পগুলোতেও একই অবস্থা। ড্রাইভাররা বলছেন যে ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থেকে যেখানে একটি সিলিন্ডারে 5 থেকে 700 টাকার গ্যাস ভরার কথা সেখানে তারা 150 থেকে 200 টাকার মধ্যে গ্যাস পাচ্ছেন এবং যার ফলে কিন্তু তাদেরকে দিনের মধ্যে একাধিকবার এখানে লাইন দিতে হচ্ছে এবং সেই লাইনটা কিন্তু অনেক দীর্ঘ হচ্ছে। যেটি বলছিলাম যে কয়েক কিলোমিটার লাইন যাচ্ছে, সেখানে তারা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেবলমাত্র অল্প গ্যাস পাচ্ছেন। এতে যেমন যাত্রীরা ভোগান্তিতে পড়ছে তেমনি চালকরা ভোগান্তিতে পড়ছেন। অনেক চালককে কিন্তু সারাদিন গাড়ি চালিয়ে এসে আবার রাতের বেলা 3-4 ঘন্টা এখানে লাইন দিয়ে তারপরে তাদেরকে গ্যাস নিতে হচ্ছে। সেখানে তাদের ঘুমের সমস্যা হচ্ছে এবং পরবর্তীতে যখন তারা ড্রাইভিং করছেন সেখানে কিন্তু যাত্রীরাও একটি রিস্কের মধ্যে পড়ে যাচ্ছেন, এমনটি তারা বলছেন। তারা চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যেন এই সমাধান করে দেওয়া হয়, বাসাবাড়ি সহ গ্যাস পাম্পগুলোতে যেন গ্যাসের সরবরাহটা ঠিক থাকে। তো এই ছিল আমার কাছে তেজগাঁর পাম্প থেকে গ্যাস সরবরাহের খবর। মারফি, ধন্যবাদ আপনাকে। আসছে বাজেটে কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কালো টাকার উৎস বন্ধে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। 15% আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার বিগত সময়ে অন্তত 21 বার সুযোগ দেয়া হয়েছিল। এর ফলে সমাজের বিভিন্ন খাতে দুর্নীতি আরও চরম আকারে পৌঁছে। এতে দিন দিন কালো টাকার দৌরাত্ম্য আরও বেড়ে যায়। এমন বাস্তবতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কালো টাকা সাদা না করার দাবি জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলছে, কালো টাকা সাদা করার সুযোগের কারণে প্রকৃত করদাতারা নিরুৎসাহিত হচ্ছে। অর্থ উপদেষ্টা বলছেন, ঘুষ দুর্নীতির কারণে এখনো কালো টাকার উৎস রয়ে গেছে। 15 লক্ষ টাকা এক কাঠা জমি গুলশানে এক কাঠা জমির দাম হলো 5 কোটি টাকা। তো 15 লক্ষ টাকা দেবেন, যে বিক্রি করে সেও কালো টাকার অধিকারী, আর যে নেয় কারণ ওরা অনেকে বিপদে পড়ছে। 5 কোটি টাকা দিয়ে সেল করছে, 60 লক্ষ টাকা রেজিস্ট্রেশন, এখন ব্যাংক তাকে ধরছে তুমি 4.5 কোটি টাকা করতে পেরেছো। তাই আসছে বাজেটে সরকার দুর্নীতির উৎস বন্ধ করতে চায় বলে জানান অর্থ উপদেষ্টা। আমি চাচ্ছি সাথে ট্যাক্সটা কমাই দেওয়ার জন্য, ওই যে রেজিস্ট্রেশন কস্ট এগুলি কমাই দেবো। এখন তো 15% মতো হয়, তখন যদি ল্যান্ডের ইসে কমাই দিয়ে রেজিস্ট্রেশন কস্টটা বাড়িয়ে দিই, আমি হরে ধরে একই টাকা পাবো। অ্যাটলিস্ট আপনার আমার টাকাটা সাদা হবে। আর কালো টাকা সাদা করার বিষয়টিও পরিষ্কার করেন। কোনো কালো টাকা সাদা করার ইসে নাই, বরং আমি যেটা চেষ্টা করছি যে এই যে ল্যান্ড ভ্যালুটা বাড়িয়ে দিয়ে ট্যাক্স কমিয়ে দেবো, কিন্তু তুমি রেজিস্ট্রেশন টাকাটা উঠাবো। গেল অর্থ বছরেও কালো টাকা সাদা করার সুযোগ ছিল। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। কমেছে ব্রয়লার মুরগির দামও। 160 টাকা কেজিতে ব্রয়লার আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। অপরিবর্তিত রয়েছে দেশি মুরগির দাম। এদিকে অস্থিরতা কাটেনি চালের বাজারে। ভালো মানের মিনিকেট 90 আর মোটা চালের কেজি 56 টাকা থেকে 60 টাকা। সরবরাহ বাড়ায় স্বস্তি রয়েছে সবজির বাজারে। বেগুন জাতভেদে 40 থেকে 60 টাকা, টমেটো 50 টাকা, ঢেঁড়স 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা বাজারের দামটা এখনকার মোটামুটি রিভিশনারে আছে, ঠিক আছে। অন্য বাজারে মাংসের দামটাও এখন পর্যন্ত ঠিক আছে, মাংসের দামটাও মোটামুটি ঠিক আছে। ঈদের আগে এখন পর্যন্ত বাড়েনি, যেটা মোটামুটি আমি যে বাজার করেছি মোটামুটি ঠিক আছে। 50 টাকা, কাকুলি 60 টাকা, শসা 60 টাকা, টমেটো একটু দাম বেশি আজকে 70 টাকা কেজি, বেগুন 60, সার 100 টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় দেশি সেম একই আছে, 650 টাকা। আর সোনালি হচ্ছে 250 টাকা, আর ব্রয়লার হচ্ছে 160 টাকা। নাজিরশালের বাজারটা আপনার ওই ইন্ডিয়ান নীলসিটা বন্ধ হওয়ার কারণে, ইন্ডিয়ান থেকে তো নাজিরশাল আসার কারণে নাজিরশালের দামটা একটু কম ছিল। এখন ইন্ডিয়ান নীলসি নাজিরশালটা বন্ধ হওয়ার পরে আবার নাজিরশালে 2-1 টাকা বাড়ছে। পুরান সিজন যখন ছিল তখন মিনিকেট বিক্রি করছি 4500 টাকা, এখন মিনিকেট বিক্রি করতেছে আপনার হলো 3600 টাকা। এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাহাত, বিভিন্ন পণ্যের দাম কমলেও চালের বাজারের অস্থিরতা এখনো কাটেনি। এর কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন জানাবেন।
ধন্যবাদ মারফি। যেমনটি জানেন যে দাঁড়িয়ে আছি কাউরান বাজারে এবং এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে চালের বাজার ব্যতীত অন্যান্য যে কাঁচা বাজারগুলো রয়েছে বা মাছ মাংসের যে বাজারগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা স্থিতিশীল অবস্থায় চলে এসেছে এবং ইলিশের ভরা এই মৌসুমে 300 টাকা কেজি প্রতি কমেছে ইলিশ মাছ এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে পুকুরের বা চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যেটি যে কেজি প্রতি 50 টাকার মতো কমে গিয়েছে সেই মাছের দরগুলো এবং এক্ষেত্রে বিক্রেতারা যেটা বলছেন সেটা হচ্ছে যে বৃষ্টি হওয়ার কারণে মাছের সরবরাহ কিছুটা বেড়েছে এবং সে কারণে মাছের দামটা কিছুটা হাতের নাগালে চলে এসছে। ঠিক একই কারণে কিন্তু কাঁচা বাজারের যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম কিছুটা হাতের নাগালে এসছে। অর্থাৎ আগে যে সবজিগুলো অনেক বেশি দামে বিক্রি হচ্ছিল 90 থেকে 80 টাকা, সেই মাছের দামগুলো কিছুটা কমে এখন হাতের নাগালে বা সবজির দামগুলো কিছুটা কমে হাতের নাগালে এসছে। যেখানে বেগুন জাত ভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা, টমেটো 50 থেকে 70 টাকা, ঢেঁড়স 30 টাকা, এরকম দামে বিক্রি হচ্ছে মূলত সবজিগুলো। তো এর পরবর্তীতে আমরা দেখেছি যে চালের বাজারের ক্ষেত্রে ভারত থেকে যে চালগুলো মূলত আমদানি করা হতো বা বাংলাদেশের জন্য সেইখানে ভারত থেকে আমদানিটা কিছুটা বন্ধ থাকায় বা এলসিটা বন্ধ থাকায় চালের বাজারে কিছুটা অস্থিরতা রয়েছে, অর্থাৎ আমদানিকৃত সেই নাজিরশাহী চালগুলো কিছুটা বেড়ে গিয়েছে। এর বাদে অন্যান্য যে দেশি চালগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে 4 থেকে 5 টাকা বা কখনো স্থান ভেদে 6 টাকা এরকম কিছুটা কমেছে এবং চালের এই ভরা মৌসুমে এইটুকু কমা দিয়ে কিন্তু ক্রেতারা সন্তুষ্ট নয়। তারা বলছেন যে নতুন চাল যেহেতু উঠতে শুরু করেছে সেই ক্ষেত্রে চালের দামটা আরেকটু কমলে তাদের হয়তোবা হাতের নাগালে আসতো এবং একইভাবে তারা বলছেন যে যদিও বৃষ্টি হচ্ছে বা সবজির ব্যাপারটি রয়েছে সেখানেও এই ভরা মৌসুমে যদি আরেকটু কমে আসে সবজির দাম সেই ক্ষেত্রেও হয়তোবা তাদের সুবিধা হতো। যদিও আমরা যেমনটি জানি যে কিছুদিন পরে আসতে চলেছে ঈদুল আজহা, তো সেই ক্ষেত্রে আমরা বরাবর যেটি দেখে এসেছি যে ঈদুল আজহার সময় ঈদুল আজহাকে উপলক্ষে বেশ কিছু পণ্যের দাম কিন্তু বেড়ে যায়, যেমন মশলা বা এই ধরনের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বেড়ে যায়। তবে এখনও সেগুলোর ক্ষেত্রে দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ক্রেতারা বলছেন যে কোরবানির ঈদ একেবারে সন্নিকটে চলে আসলে হয়তো বা কিছুটা বাড়তে পারে। তো কাউরান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সিলেটে কমে এসেছে বৃষ্টির পরিমাণ, ভারী বৃষ্টি না হওয়ায় বন্যার আশঙ্কা কমেছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান বৃষ্টির প্রবণতা কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন সিলেটের আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী টানা বৃষ্টি আর পাহাড়ে ঢল অব্যাহত থাকায় সিলেটের নদ নদীর পানি কিছুটা বেড়েছে, তবে সবকটি নদ নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে বইছে। জামালপুরে দর্শানী নদীর 3 কিলোমিটার জুড়ে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে বাড়ছে নদীর পানি। ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়ছে কয়েকশো পরিবার। উপজেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামালপুরের বকশীগঞ্জ থেকে জিএম ফাতিউল হাফিজ বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রবল বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের দশানী নদীতে বেড়েছে পানি। ফলে জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুচর ইউনিয়নের 5টি গ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ভিটেমাটি আর ফসলি জমি হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। স্থানীয়দের অভিযোগ, পুরাতন ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিং করায় দশানী নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। গত 1 সপ্তাহ ধরে নদীর পার ভাঙলেও ভাঙন প্রতিরোধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সরকারের কোনো আজ পর্যন্ত কোনো উদ্যোগ আসে নাই বা সরকারের কোনো প্রশাসন কোনো লোক আসে নাই। এখন উপরে থেকে বৃষ্টি আসে, নিচ থেকে নদী ভাঙতেছে। এখন আমরা কোথায় যাবো? ধান ক্ষেত, পাট ক্ষেত সব মিলিয়ে হয়ে যেতেছে। নদী ভাঙে এক কুল আরেক কুল গড়ে, কিন্তু আমাদের এই গুইরাকান্দির দশানী নদী 2 কুল ধরে ভাঙতেছে। ঘরের জায়গা সম্পত্তি সবকিছু ভাসি গেছে, ঘরের দরজা সবকিছু যেতেছে, আমার কোনো আশ্রয় নাই। ব্রহ্মপুত্র নদীটা খনন করাতে 30 থেকে 40 ফুট খনন করছে। এই জন্য নদীটার এই আমার এই খালের পানিটা সম্পূর্ণ যায় ওটা নামতেছে, বিধায় এই বাড়ি ঘরগুলো ভাঙতেছে। এই পর্যন্ত কোনো লোকও আসে নাই সরকারিভাবে। ডাম্পিংয়ের জন্য জেলা প্রশাসক স্যারের বিনীতভাবে অনুরোধ করছি। নদী ভাঙনের তীব্রতায় হুমকির মুখে পড়েছে বাজার, মসজিদ, ব্রিজ, রাস্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, ক্ষতিগ্রস্তদের সহযোগিতার পাশাপাশি ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে নিয়েছি এবং তাদের সবাইকে আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করব। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে পরামর্শ করে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
দ্রুত বাঁধ নির্মাণ অথবা জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে মেরুরচর ইউনিয়নের এই 5 গ্রাম। আব্দুল হামিদ, RTV। প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিতে এক অনন্য অধ্যায় কুমিল্লার দৌলতপুর। এখানেই নার্গিসের ভালোবাসার পরশ মানিকের ছোঁয়ায় বেজেছিল অগ্নিবীণা। স্থানীয় নজরুল ভক্তদের দাবি, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে পরিকল্পিতভাবে দৌলতপুরকে উপেক্ষা করা হয়েছে। মোহাম্মদ আরিফ হোসেনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 1921 সালে বন্ধু আলী আকবর খানের সঙ্গে কুমিল্লার দৌলতপুর আসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এখানকার সবুজ শ্যামল পরিবেশে ছিলেন 73 দিন। রচনা করেন 160টি গান ও 120টি কবিতা। সরকারের কাছে আসো, আবেদন জানাচ্ছি, এখানে একটা বিশ্ববিদ্যালয় হোক, একটা পটাগার হোক, একটা অতিথিশালা হোক, আমরা যারা বাইরে থেকে এসে এখানে অবস্থান করতে পারি। স্মৃতিগুলো জনগণের মাঝে বিরাজমান থাকার জন্য কাজী নজরুল ইসলামের নামে দৌলতপুর একটি বিশ্ববিদ্যালয় হোক। 75 দিন অবস্থান করেছিলেন। সে অবস্থানকালে তিনি এখানে অসংখ্য গান, কবিতা, রচনা লিখে গিয়েছিলেন। আর আজকে তার এই স্মৃতি বিজড়িত স্থানের অনেক কিছু আপনারা দেখতে পাবেন একটু ভিতরে গেলেই। এগুলো আজকে ধ্বংসের দিকে আপনারা অলরেডি ইতিমধ্যে দেখে আসছেন। আজকে সরকারের বেখেয়ালি তো এগুলা রক্ষণাবেক্ষণ করার মতন কেউ আসছে না। বিগত সরকারের অধীনেও আজ পর্যন্ত কেউ এগুলো দিন দিন কাজী নজরুল ইসলামের যে স্মৃতিগুলো আমাদের মধ্যে বিরাজমান। দৌলতপুরকে এখন সবাই চেনেন নজরুল নার্গিসের গ্রাম হিসেবে। আলী আকবর খানের সুনিপুণ কারুকাজে শোভিত দ্বিতল বাড়িতেই থাকতেন কবি। তবে কালের বিবর্তনে খসে গেছে বাড়িটির পলেস্তেরাও। আয়তন ও ভিটি ঠিক রেখে কবির 8চালা বাসর ঘরটি 1962 সালে চৌচালা হয়। কবি পত্নী নার্গিসের কাঠের সিন্দুকের হদিস না মিললেও বাসর খাটটি রয়েছে পাশের একটি আধা পাকা ঘরে। ফ্যাসিবাদের আমলে তাদের স্মৃতি রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান নার্গিসের বংশধররা। সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে কবির স্মৃতিগুলি দিন দিন হারিয়ে যাইতেছে। বিষয়টি বর্তমান সরকার উপলব্ধি করতে পেরে এবার জাতীয় অনুষ্ঠানটি দৌলতপুরের আয়োজন করার উদ্যোগ নিয়েছে সরকার। নজরুল ভক্তদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দৌলতপুরে কবি নামে একটি বিশ্ববিদ্যালয় চান নজরুল ভক্তরা। এখানে নজরুল একাডেমি, নজরুল পাঠাগার, এখানে হল দরকার ছিল, অতিথি ভবন, এখানে যাই একটা আছে নজরুল মঞ্চ, থাকার মতো কোনো ব্যবস্থা নাই, বসার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা চাই সরকারি উদ্যোগে এগুলো হয়ে যায়। নজরুলের স্মৃতি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা এগুলো দেখবো, দেখে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়কে জানাবো, সরকারকে জানাবো যে এখানে স্মৃতি রক্ষার্থে অনেক কিছু থাকে, এগুলো করা যায় কিনা। নজরুল স্মৃতি গবেষণাগার হোক, জাদুঘর হোক, কিছু একটা করা যায় কিনা। জাতীয় কবির গান কবিতায় আবারও জেগে উঠবে কবিতীর্থ দৌলতপুর, এমনটাই প্রত্যাশা নজরুল ভক্তদের। লামিয়া তানজির মাহমুদ, RTV। কোরবানির ঈদ সামনে রেখে জমতে শুরু করেছে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পশুর বাজার। হাটের পাশাপাশি খামার থেকে গরু কিনছেন সাধারণ ক্রেতা ও ব্যাপারীরা। সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মাঝারি আকারের গরুর। এবছর চাহিদার তুলনায় 35,387টি পশুর ঘাটতি রয়েছে জেলায়। চট্টগ্রাম থেকে সাফরুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কোরবানির ঈদের বাকি আর কিছুদিন। এবছর চট্টগ্রামে কোরবানিদাতার সংখ্যা বাড়ায় চাহিদা বাড়ার পাশাপাশি দামও বেড়েছে গরুর। হাটে গরু কেনার ঝামেলা এড়াতে অনেকেই খামারে আসছেন গরু দেখতে। ক্রেতারা বলছেন সংগ্রহ বেশি থাকায় দেখে শুনে খামার থেকে পছন্দের গরু কিনতে পারছেন তারা। প্রথমে অনলাইনে গরুগুলো দেখলাম, এরপর ওগুলাই এখানে ফিজিক্যালি দেখার জন্য চলে আসলাম। আর এখন অ্যাগ্রোগুলোতে অনেক কালেকশন আছে। 1 সপ্তাহ 10 দিন আগে কেউ নিচ্ছি, তো ওটা কোথায় রাখবো ওটা টেনশন থাকে, কিন্তু অ্যাগ্রো থেকে নিলে ওখানে আরামসে থাকে। আমরা কোরবানি আগের দিন বলেন বা কোরবানির দিন নিয়ে যেতে পারি। স্বাস্থ্যবান ও ভেজালমুক্ত পশুর নিশ্চয়তা, সুন্দর পরিবেশ ও নানা সুযোগ সুবিধা দেওয়ায় খামার থেকে কোরবানির পশু ক্রয় করতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। মাঝারি সাইজের গরুর ভালো চাহিদা আছে এবং এবারও ইনশাল্লাহ 450টি গরু রেখেছে, আরো কিছু গরু রেখেছে যদি শর্ট পড়ে। আমরা ঘাসগুলো খাওয়াই আর আমাদের নিজেদের ফিডগুলো আমাদের গরুকে আমরা প্রোভাইড করে থাকি আর কি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, কোরবানি উপলক্ষে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে খামারিদের। এই বছরও ইনশাল্লাহ ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে
তারা প্রতিনিয়ত এগুলো নজরদারি করবে। গরুকে নেওয়ার পরে আমরা মনে করব যে ওদেরকে ভালো স্যালাইনের পানি খাওয়াবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখবে এবং কোরবানের দেওয়ার আগের দিন কোনো রকম কোনো খাওয়া দিবে না, শুধু সাদা পানি খাওয়ালেই হবে। জেলায় 8,96,269টি পশুর চাহিদা থাকলেও কোরবানির জন্য প্রস্তুত আছে 8,60,882টি পশু। অন্যান্য জেলা থেকে পশু আসলে দাম কমবে বলে আশা সংশ্লিষ্টদের। অন্যদিকে ঈদের আগ মুহূর্তে ভালো বেচা বিক্রির প্রত্যাশা খামারি ও মৌসুমী ব্যবসায়ীদের। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।